তোমরা যারা একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছো তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে নীলধ্বজের প্রতি জনা এই অংশ থেকে নোটস এবং কিছু এমসিকিউ এসএকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করতে। আজকে তোমাদের সেই রিকোয়েস্ট অনুসারেই এই নীলধ্বজের প্রতি জনা এই কবিতা থেকে কিছু এসএকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, অনেক উপকৃত হবে। এখনই সাবস্ক্রাইব করে নাও বাংলা টিউটর ইউটিউব চ্যানেলকে। আমাদের দেওয়া নোটস, সাজেশনস এবং বিভিন্ন আলোচনামূলক ভিডিও নোটিফিকেশন সঠিক সময়ে পাওয়ার জন্য। আলোচনা শুরু করার আগেই বলে রাখি, নীলধ্বজের প্রতি জনা এই কবিতা থেকে এসএকিউ অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেওয়া খুব সহজ নয়, কারণ এখানে তথ্যমূলক প্রশ্ন খুব কম, সব প্রশ্নই কেবল ব্যাখ্যামূলক। এই জন্য প্রত্যেকটি প্রশ্নের ব্যাখ্যায় প্রবেশ করতে না পারলে সেই প্রশ্ন অ্যাটেম্প্ট করা বা উত্তর লিখে আসা খুব কষ্ট। সেটা বুঝেই আমি তোমাদের কেমন করে এই কবিতা থেকে উত্তর তোমরা লিখবে বা অ্যাটেম্প্ট করবে সেটাকে দেখানোর চেষ্টা করছি। মূলত 20টা এসএকিউ প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব। চলে আসি প্রথম প্রশ্ন। দেখো, ভীরুতার সাধনা কি মানে বলো বাহু? জনা ভীরুতার সাধনা বলতে কি বুঝিয়েছেন? এই প্রশ্নটির উত্তর লিখতে হবে এইরকমভাবে। মাইকেল মধুসূদন দত্তের লেখা নীলধ্বজের প্রতি জনা পত্র কবিতায়, এখানে বানানটা ভুল হয়েছে, একটু ঠিক করে নিও। পত্র কবিতায় জনা ভীরুতার সাধনা বলতে পুত্র হত্যার প্রতিশোধ না নিয়ে রাজা নীলধ্বজের পুত্রের হত্যাকারীকে দেবতা জ্ঞানে সেবা করাকে বুঝিয়েছেন। এটা গেল প্রথম প্রশ্ন এবং তার উত্তর। চলে আসি দ্বিতীয় প্রশ্ন। অন্যায় সমরে মূঢ় নাসিল বালকে। মূঢ় বলতে কার কথা বলা হয়েছে? এবং এই প্রশ্নটাকে আরেক রকমভাবে দিতে পারে যে অন্যায় সমর বলতে, অন্যায় যুদ্ধ বলতে কোন যুদ্ধকে বলা হয়েছে? চলে আসি উত্তর। মূঢ় বলতে অর্জুনের কথা বলা হয়েছে। অশ্বমেধ যজ্ঞের অশ্ব ধরায় মাহেশ্বরীর নীলধ্বজ ও জনার পুত্র প্রবীরকে অর্জুন যুদ্ধে নিহত করে। এখানে একটু বলে রাখি আমি অংশটা, তোমরা এইভাবে লিখবে যে সেই যুদ্ধটাকে অন্যায় যুদ্ধ বলা হচ্ছে কেন। জনার মতে নীলধ্বজের এবং জনার পুত্র অর্থাৎ প্রবীর, জনার মতে পুত্র প্রবীর ছিল না বালক, অর্থাৎ তার প্রাপ্তবয়স্কতা হয়নি, অর্থাৎ প্রাপ্তবয়স্ক সে হয়নি। কিন্তু অর্জুন ছিল যথেষ্ট বয়স্ক, অর্জুনের যথার্থ বয়স হয়েছে। তাই অর্জুনের মতো একজন বয়স্ক অর্থাৎ যথার্থ যোদ্ধার কাছে এটা আশা করেনি জনা যে নাবালক পুত্রকে হত্যা করবে। এই জন্য এই যুদ্ধটাকে বলা হচ্ছে অন্যায় যুদ্ধ, অর্থাৎ না বালকের সাথে একজন সাবালকের যুদ্ধ, এটা অন্যায় যুদ্ধ। এরপর চলে আসি তৃতীয় প্রশ্ন এবং তার উত্তর। দহিল খাণ্ডব দুষ্ট কৃষ্ণের সহায়ে। কে কেন খাণ্ডব দহন করেন? উত্তর এভাবে লিখব। মাইকেল মধুসূদন দত্তের নীলধ্বজের প্রতি জনা পত্র কবিতায় খাণ্ডব দহনের পৌরাণিক প্রসঙ্গ আছে। অগ্নিদেবের অগ্নিমান্দ দূর করার জন্য অর্জুন শ্রীকৃষ্ণের সাহায্যে খাণ্ডব বন দহন করেছিলেন। রথিশ্রেষ্ঠ অর্জুনের বীরত্ব সম্পর্কে সন্দিহান ছিলেন বলে জনা এরূপ উক্তি করেছেন। চলে আসি 3 নম্বর প্রশ্ন এবং উত্তর। 4 নম্বর। সত্যবতী সুত ব্যাস বিখ্যাত জগতে। ব্যাস কেন বিখ্যাত? এভাবে উত্তর হবে। সত্যবতী ও ব্রাহ্মণ পরাশর মুনির পুত্র, সংস্কৃত মহাভারত কাব্যের কবি কৃষ্ণ দ্বৈপায়ন ঋষি ব্যাসদেব। তিনি মহাভারত রচয়িতা এবং সর্বদাই পাণ্ডব কীর্তন করেছিলেন বলে জগতে বিখ্যাত হয়ে আছেন। পাণ্ডব কীর্তক, এখানে এটা বানানটা ভুল হয়েছে, কীর্তন হবে। পাণ্ডব কীর্তন করেছিলেন বলে এই অংশটা একটু যোগ করে নিও। চলে আসি 5 নম্বর প্রশ্ন। মহারথী প্রথা কি হে এই? মহারথী কোন কাজ মহারথী প্রথার বিরোধী, বা মহারথী প্রথা কি, এরকম প্রশ্ন দেয় পরীক্ষায়। চলে আসি উত্তর। মহারথী প্রথা হলো ন্যায়সঙ্গত যুদ্ধের কৌশল, যা কোনো রকম ছলনার সাহায্যে সংগঠিত হয় না, অর্থাৎ সমানে সমানে যুদ্ধ হবে। এটা হচ্ছে মহারথী প্রথা অনুযায়ী যুদ্ধের কৌশল। ব্রহ্মচারী বেশে স্বয়ম্বর সভায় উপস্থিত হয়ে দ্রৌপদীকে লাভ, কৃষ্ণের সাহায্যে খাণ্ডব দহন, শ্রীখণ্ডীকে সামনে রেখে পিতামহ ভীষ্মকে বধ, গুরু দ্রোণাচার্যকে বধ, কর্ণকে বধ ইত্যাদি কাজ করে অর্জুন মহারথী প্রথার বিরোধিতা করেছিলেন। অর্থাৎ সমানে সমানে যুদ্ধ অর্জুন করেনি।
মহাভারতের যুদ্ধে এই সমস্ত কাজে অর্জুন ছলনা ও কপটতার আশ্রয় নিয়েছিলেন বলে জনা এই মন্তব্যটা করেছেন যে এই সমস্ত কাজকে কি মহারথী প্রথার বিরুদ্ধ কাজ বলা যাবে না। এটা প্রশ্ন তুলছেন তিনি নীলধ্বজের কাছে। চলে আসি 6 নম্বর প্রশ্ন। যবে দেশ দেশান্তরে জনলব রবে এ কাহিনী। জনরব লবে এ কাহিনী, কোন কাহিনীর কথা বলা হচ্ছে? দারুণ প্রশ্ন এটা। উত্তর হবে এভাবে লিখতে হবে, অশ্বমেধ যজ্ঞাশ্ব ধরায় নীলধ্বজ পুত্র কবীরকে অর্জুন যুদ্ধে নিহত করেন। শত্রুকে তীক্ষ্ণতম স্বরবিদ্ধ না করে মিষ্টালাপে তুষ্ট করে রাজা ক্ষত্রিয় ধর্ম বিরোধী কাজ করছেন। এখানে অর্জুনকে অন্তঃপুরে ডেকে রাজা নীলধ্বজের অতিথি রূপে পূজা করেন এবং তার সাথে সন্ধি স্থাপন করেন। এখানে সেই কাহিনীর কথা বলা হচ্ছে এবং এটা বলছে কে? রাজমাতা জনা। বলছে এই কাহিনী যখন দেশ বিদেশে ছড়িয়ে পড়বে যে তার পুত্র মারা গেছে এবং পুত্রের খুনিকে বাবা হয়ে তার সাথে বন্ধুত্ব স্থাপন করছে, তখন তুমি কোথায় মুখ লুকাবে? সে নীলধ্বজকে প্রশ্নটা করছে। চলে আসি 7 নম্বর প্রশ্ন। কেমনে এই অপমান সবধৈর্য ধরি? বক্তা কোন অপমানের কথা বলেছেন? উত্তর হবে, মাহেশ্বরীপুরীর রাজা নীলধ্বজ প্রতিশোধ না নিয়ে প্রত্যহত্যাকারী পার্থের সাথে মিত্রতার বন্ধনে আবদ্ধ হয়ে ক্ষত্রিয় ধর্ম বিরোধী কাজ করছেন। ক্ষত্রকুলবালা ও ক্ষত্রকুলবধূ হয়ে স্বামী নীলধ্বজের এই কাজকে জনা মেনে নিতে পারছেন না বা পারেননি। অর্জুনকে সিংহাসনে বসিয়ে অতিথি জ্ঞানে সেবা করায় বিদ্রোহিণী জনা অপমানিত বোধ করেছেন। চলে আসি 8 নম্বর প্রশ্ন। ছদ্মবেশে লক্ষ রাজ ছলিল দুর্মতি স্বয়ম্বরে। কে কাদের ছলনা করেছিলেন? উত্তর হবে লিখতে হবে এভাবে, মাইকেল মধুসূদন দত্তের লেখা নীলধ্বজের প্রতি জনা পত্র কবিতায় দ্রৌপদী স্বয়ম্বর সভায় পার্থ ব্রাহ্মণের ছদ্মবেশে প্রবেশ করে লক্ষ রাজাকে ছলনা করে, লক্ষ মানে সংখ্যায় লক্ষ, লক্ষাধিক রাজাকে ছলনা করে লক্ষ্যভেদ করে দ্রৌপদীকে লাভ করেন। রথিশ্রেষ্ঠ অর্জুনের বীরত্ব প্রকৃতপক্ষে ছলাকলার দ্বারা অর্জিত, অর্থাৎ ছলনা, এ সম্পর্কে জনা এই উক্তিটি করছেন। চলে আসি 9 নম্বর প্রশ্ন। শাশুড়ির যোগ্যবধূ। শাশুড়ির যোগ্যবধূ কে? নীলধ্বজের প্রতি জনা পত্র কবিতায় শাশুড়ির যোগ্যবধূ হলেন অর্জুনের মাতা। শাশুড়ি হলেন অর্জুনের মাতা কুন্তী। যোগ্যবধূটি হলেন দ্রৌপদী, কারণ সে শৈরিনী, সে কুন্তির মতোই শৈরিনী, ব্যভিচারিণী। তাই দ্রৌপদী পঞ্চপাণ্ডবের ভোগ্য, এই জন্য তাকে শৈরিনী বলা হচ্ছে। অর্থাৎ তার শাশুড়ি যেমন ছিল শৈরিনী, এখানে দ্রৌপদীও ঠিক তেমন। এরপর 10 নম্বর চলে আসি, ভুলিব এ জ্বালা, এ ভীষণ জ্বালা ভুলিব সত্তরে। এই অংশটা এরম আছে, কোন জ্বালার কথা বলা হচ্ছে? বক্তা কেমন করে এ জ্বালার কথা ভুলবেন? উত্তর, নীলধ্বজের প্রতি জনা পত্র কবিতায় মাহেশ্বরীপুরী রাজমাতা জনার পুত্র শোকের জ্বালার কথা বলা হয়েছে। রাজা নীলধ্বজ অর্জুনকে বিনাশ করে পুত্র হত্যার প্রতিশোধ নিয়ে যথার্থ রূপে ক্ষত্রিয় ধর্ম পালন করলে পুত্রকে হারানোর যন্ত্রণা বক্তা জনা খুব শীঘ্রই ভুলতে পারবেন। 11 নম্বর প্রশ্ন। অন্যায় সমরে মূঢ় নাশিল বালকে, কিংবা নাশ ও মহেশ্বাস ও তারে, কোথা থেকে নেওয়া? মহেশ্বাস শব্দের অর্থ কী? উত্তর, উর্দিতাংশে নেওয়া হয়েছে নীলধ্বজের প্রতি জনা পত্র থেকে। মহেশ্বাস শব্দটির অর্থ মহাধনুর্ধর। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। চলে আসি 12 নম্বর প্রশ্ন। নীলধ্বজের প্রতি জনা পত্রের নীলধ্বজের পরিচয় কি? পত্রটি বীরাঙ্গনার কোন স্বর্গের অন্তর্গত? উত্তর, নীলধ্বজের প্রতি জনা পত্রের নীলধ্বজের পরিচয় হলো তিনি মাহিষ্মতির রাজা, অর্থাৎ মহেশ্বরীপুরীর রাজা, এরকমটাও বলতে পারো। তার স্ত্রী জনা, তার একমাত্র পুত্র হলো প্রবীর। পরেরটায় নীলধ্বজের প্রতি জনা বীরাঙ্গনা পত্র কাব্যের অন্তিম অর্থাৎ 11তম 11 নম্বর স্বর্গের অন্তর্গত। পরের প্রশ্ন 13 নম্বর। কোন শাস্ত্রে কোন বেদে লেখে কি পুরাণে এ কাহিনী? দারুণ প্রশ্ন। কোন কাহিনীর কথা বলা হয়েছে? উত্তর হবে, নীলধ্বজের প্রতি জনা পত্রে অর্জুনের মাতা কুন্তিকে জনা বেশ্যা বলেছেন, কারণ কুমারী অবস্থায় তিনি একটি সন্তানের জন্ম দিয়েছিলেন। অথচ সেই কুন্তিপুত্রকে জনার স্বামী নীলধ্বজ নারায়ণ জ্ঞানে পুজো করছেন। পুরাণের এই কাহিনীর কথা নীলধ্বজকে জনা স্মরণ করিয়ে দিয়েছেন। এরপর চলে আসি
কি কুছলে নরাধম বধিল তাহারে। নরাধম ও তাহারে বলতে কাকে বোঝানো হচ্ছে? উদ্ধৃতাংশে নরাধম, এখানে বানানটা একটু ভুল হয়েছে, নিরাধম নয় নরাধম বলতে জনা অর্জুনকে বোঝাচ্ছেন এবং তাহারে বলতে অর্জুনের গুরুদেব দ্রোণাচার্যকে বুঝিয়েছেন। এরপর বাজিছে রাজ তোরণে রণবাদ্য আজি। রাজ ও তোরণ এখানে একটু ভুল হয়েছে, প্রিন্ট টাইপ মিস্টেক। এবং রণবাদ্য বাজার কারণ কি, অর্থাৎ রাজ ও তোরণে রণবাদ্য বাজার কারণ কি? উত্তর লিখতে হবে নীলধ্বজের প্রতি জনা পত্রিকায় জনা তার স্বামীর ব্যবহারে পীড়িত হয়ে পুত্রের মৃত্যু যন্ত্রণায় কাতর হয়ে এইরূপ বিলাপ করেছেন। আসলে রাজ ও তোরণ ও রণবাদ্য গভীর বাজার কারণ হলো নীলধ্বজ কর্তৃক অর্জুনকে সমাদর করা, যা জনার হৃদয়ে যন্ত্রণার জন্ম দিচ্ছে। চলে আসি 16 নম্বর প্রশ্ন। কি লজ্জা দুঃখের কথা হায় কবকারে। বক্তাকে কোন দুঃখ প্রকাশে তার লজ্জা? ভালো প্রশ্ন। উত্তর এইভাবে লিখব, উদ্ধৃত অংশের বক্তা নীলধ্বজের প্রতি জনা পত্রের পত্র প্রেরক অর্থাৎ জনা, তিনি এই উক্তিটি করেছেন নীলধ্বজকে। জনার একমাত্র পুত্র প্রবীর শত্রু সৈন্যের হাতে নিহত, অথচ পিতা হয়ে নীলধ্বজ যেখানে পুত্রহন্তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেবেন সেখানে তিনি পুত্রহন্তাকে মিত্র ভেবে সিংহাসনে বসিয়েছেন। এটাই জনার কাছে লজ্জার। চলে আসি 17 নম্বর প্রশ্ন। মধুসূদন কোথা থেকে জনার কাহিনী সংগ্রহ করেছিলেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। মধুসূদন জৈমিনী ভারত এবং কাশিরাম দাসের মহাভারত থেকে এই জনা পত্রের কাহিনী সংগ্রহ করেছিলেন। চলে আসি 18 নম্বর প্রশ্ন। পত্রিকার শেষে জনা কোন সিদ্ধান্ত গ্রহণ করছেন? উত্তর হবে প্রবল ক্ষোভ ও মানসিক যন্ত্রণায় ক্ষতবিক্ষত হয়ে শেষ পর্যন্ত পত্রিকার শেষে জনা সিদ্ধান্ত নিচ্ছেন যে ছাড়িব এ পোড়া প্রাণ জাহ্নবীর জলে, অর্থাৎ আমি গঙ্গার জলে আত্মবিসর্জন করব। 19 নম্বর প্রশ্ন। জনা তার আপন উদ্দেশ্য সিদ্ধ করার জন্য কার কার চরিত্রে কুৎসা রটনা করেছেন? লিখব এইভাবে, নীলধ্বজের প্রতি জনা পত্রে জনা আপন উদ্দেশ্য সিদ্ধ করার জন্য বা করার উদ্দেশ্যে কুন্তিকে কুলটা বেশ্যা বলেছেন, ব্যাসদেবের ভাতৃবধূর সঙ্গে কামকেলির কথা তুলেছেন, দ্রৌপদীকে ভ্রষ্টা রমণী বলেছেন, অর্জুনকে দুর্মতি কপটাচারী বলেছেন। চলে আসি শেষ প্রশ্ন 20 নম্বর প্রশ্ন। হায় পাগলিনী জনা। জনা পাগলিনী কেন? উত্তর লিখব এভাবে, জনার একমাত্র পুত্র নীলধ্বজ শত্রুপক্ষের কপটতার কারণে যুদ্ধক্ষেত্রে প্রাণ দিয়েছে। এটা মায়ের কাছে বেদনার বিষয়, কিন্তু তার চেয়েও বেদনা হলো তার স্বামী নীলধ্বজ পুত্রহন্তার বিরুদ্ধে যুদ্ধ না করে তাকে অন্তঃপুরে ডেকে মহাসমারোহে আসন দিয়েছেন। তাই পুত্র হারানোর বেদনা ও স্বামীর বিরূপ আচরণে জনা আজ পাগলিনী। এই হয়ে গেল তোমাদের এই নীলধ্বজের প্রতি জনা এই কবিতা থেকে 20টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন এবং তার উত্তর। কিভাবে উত্তর লিখবে তোমরা বুঝে গেলে। তোমাদের যাদের এই ভিডিও ভালো লাগলো অবশ্যই তোমরা লাইক করবে এবং কমেন্ট করে প্লিজ তোমরা জানাবে। তোমরা যদি নতুন হও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য।